আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম দি হন্টেড হাউস। নিয়ে আসলাম মোহাম্মদ হাসানের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, পরিত্যক্ত প্রাসাদ এর দ্বিতীয় পর্ব। তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। রাকিব ভাবছে, সে এখানে আসলো কিভাবে? সে তো তার রুমে ছিল। এসব ভাবতে ভাবতেই রাকিবের কানে ভেসে আসলো অদ্ভুত সুরে ডাকা, বাবা ডাক। কেউ রাকিবকে বলছে, যে বাবা, ও বাবা দেখো আমি ফিরে এসেছি। রাকিব সামনে তাকিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। তবে মেয়েটা অক্ষত নয়, মেয়েটার শরীর অর্ধেকটা আগুনে পুড়ে গেছে। কি বিভৎস ভয়ঙ্কর চেহারা! মেয়েটিকে দেখে ভয়ে রাকিবের শরীর কেঁপে উঠল। বাচ্চাটার মুখ থেকে মাটিতে রক্ত ঝরে পড়ছে, আর বাচ্চাটার শরীরের পোড়া অংশ থেকে পুজো গড়িয়ে পড়ছে মাটিতে। এসব দেখে রাকিবের বমি আসছে। রাকিব তার নাক মুখ ঢেকে বমি আটকানোর চেষ্টা করছে। এর মধ্যেই বাচ্চাটি আবার বলে উঠল, বাবা, ও বাবা, তুমি আমায় দেখে এমন করছো কেন? তুমি কি আমায় কোলে নিবে না? এবার রাকিব আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ বাচ্চাটি তাকে বাবা বলে ডাকছে। তবুও রাকিব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে তুমি? বাচ্চাটি বলল, আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার মেয়ে, আমি তোমার কাছে ফিরে এসেছি। এই কথা শুনে ভয়ে রাকিবের আত্মা বেরিয়ে যায় অবস্থা। রাকিব কাঁপা কাঁপা গলায় বলল, আমার তো কোনো মেয়ে নেই। তাহলে কে তুমি? মা তো বলল তুমি আমার বাবা। জানো বাবা, মা এতদিন আমাকে তোমার কাছে আসতে দেন। মা বলে তুমি নাকি অনেক বোঝা। কে তোমার মা? বাবা, তুমি আমার মাকেও ভুলে গেছ। আমার মাকে তো তুমি নীলা বলে ডাকত। নীলা নামটা শুনেই রাকিবের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে রাকিবের হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগল। বাচ্চাটি আবারও বলল, এই তো সেদিন তুমি মাকে এই পরিত্যক্ত প্রাসাদে রেখে গিয়েছিলে, আর সেদিন থেকে এখানেই থাকি আমি আর মা। মা তোমাকে পছন্দ করে না, তাই মা চলে গেছে। তবে তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। না, আমি যাব না। আমি তোমার সাথে যাব না। তুমি চলে যা। এমন বললে কি হবে? তুমি তো এখনো মাকে বিয়েই করোনি, তাই এখন তোমার সাথে আমি মায়ের বিয়ে দিব। নীলা তো মরে গেছে, আমি তাকে বিয়ে করব কিভাবে? মাকে বিয়ে করতে হলে তোমাকেও যে মরতে হবে বাবা। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দিয়ে মারব না। এই পরিত্যক্ত প্রাসাদের মধ্যে আগুনে পুড়িয়ে মারব। তারপর তোমার সুন্দর মুখটা পুড়ে আমার মতো হয়ে যাবে, আর তখন মা তোমায় অনেক আদর করবে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল বাচ্চাটি। বাচ্চাটির হাসি এইরকম হাসি যেন রাকিবের কলিজায় তীরের মতো বিঁধছে। রাকিব কাঁপা কাঁপা গলায় বলল, না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দা। তোমাকে তো ছাড়বই, তার আগে তোমার একটা কাজ করতে হবে বাবা। কি কাজ? সেদিন আমার মাকে তুমি এখানে রেখে যাওয়ার পর কে যেন মাকে আগুনে পুড়িয়ে মেরেছে। কিন্তু তুমি জানো বাবা, এখনো কেউ মায়ের জানাজা পড়ায়নি, কেউ মাকে দাফন করেনি। তাই তুমি এখন মায়ের জানাজা পড়িয়ে মাকে দাফন করবে। ঠিক আছে? না, আমি পারবো না, আমায় ছেড়ে দা। মেয়েটি আবার বলে উঠল, তুমি এখন মায়ের দাফন না করলে আমি কিন্তু মায়ের সাথে তোমার দাফনও একসাথে করে দিব। বাচ্চাটির মুখে এই কথা শুনে রাকিব নীলার দাফন করতে রাজি হল। কিন্তু রাকিব ভাবছে, নীলার তো কোনো শরীর নেই, সব আগুনে পুড়ে গেছে, শুধু কয়েকটা হাড় অবশিষ্ট আছে। তাহলে তাকে কিভাবে দাফন করবে? তাই রাকিব মেয়েটাকে কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটা বলে উঠে,
তুমি ভাবছো কিভাবে মায়ের দাফন করব? আর মা কোথায়? মা তো তোমার পাশেই আছে। মেয়েটির কথা শুনে রাকিব পাশে তাকিয়ে দেখে তার পাশে কাফনে মোড়ানো একটা লাশ পড়ে আছে। লাশটা দেখে রাকিব ভয়ে আঁতকে উঠে। সে এতক্ষণ এই লাশটার সাথে পড়েছিল। এটা ভাবতেই রাকিব ভয়ে শিউরে উঠে। হঠাৎ আচমকা একটা ঠান্ডা বাতাস শুরু হল, আর লাশটার মুখ থেকে কাপড় সরে গেল। রাকিব দেখতে পেল সেই কাফনের কাপড়ের ভিতরে নীলার লাশ। এই লাশ দেখে রাকিবের শরীর থরথর করে কাঁপছিল, কারণ রাকিব নীলাকে পুড়িয়ে মেরেছে প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু এখনো নীলার শরীর অক্ষত। নীলার শরীরে মুখে একটা দাগও নেই। কিন্তু হঠাৎই নীলার মুখের চামড়া কুঁকড়ে যেতে লাগল। দেখে মনে হচ্ছে নীলার মুখটা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। আর মুহূর্তের মধ্যেই নীলার মুখ থেকে মাংস খসে পড়া শুরু করল। নীলার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। কি বীভৎস চেহারা, যা কোনো সাধারণ মানুষ দেখলে ভয়েই জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু রাকিব জ্ঞান হারাচ্ছে না। রাকিব শুধুই ভয়ে কাঁপছে। আর মেয়েটি আবারও বলল, তোমার হাতে থাকা কোদাল দিয়ে প্রাসাদের বাইরে থাকা তেঁতুল গাছের নিচে একটা কবর খুঁড়ো। রাকিব তাকিয়ে দেখে তার হাতে একটা কোদাল, অথচ একটু আগেও রাকিবের হাত খালি ছিল। রাকিবের বুঝতে আর বাকি রইল না যে এই মেয়েটির অদ্ভুত শক্তির অধিকার। রাকিব না চাইতেও ভয়ে ভয়ে কবর খোঁড়ার জন্য 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে তেঁতুল গাছের দিকে। একবার ভেবে দেখেছেন হাসান ভাই, রাতের অন্ধকারে একটা পরিত্যক্ত প্রাসাদে একাকী একটা কবর খোঁড়া কতটা ভয়ঙ্কর কাজ? এটা ভাবতেই আমার শরীর শিউরে ওঠে। আর এই কাজটি রাকিবকে করতে বলা হয়েছে। রাকিব সেই কবরটা খুঁড়ার জন্য যখনই মাটিতে একটা কোপ দিল, মাটি থেকে পানির মতো কিছু একটা রাকিবের শরীরে ছুঁড়ে আসলো। রাকিব অন্ধকারের জন্য বুঝতে পারেনি সেটা কি। রাকিব তার গায়ে হাত দিয়ে দেখে এই পানির মতো তরল পদার্থটা হচ্ছে রক্ত, যা একদম গরম। মনে হচ্ছে এই রক্ত কারো শরীর থেকে এইমাত্র বের হল। আর রাকিব সামনে তাকিয়ে দেখে সে কোদাল দিয়ে মাটিতে নয়, নিজের পায়েই কোপ মেরেছে। আর এই রক্ত তার পা থেকে বেরোচ্ছে। বাকির ভয়ে আতকে উঠল, কারণ রাকিব তার পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলেছে। রক্তে চারিপাশটা ভেসে যাচ্ছে, অথচ রাকিব কোনো ব্যথা পাচ্ছে না। রাকিব তার রক্ত দেখে চিৎকার করছে। আর একটু পরেই রাকিবের পায়ে ব্যথা শুরু হল। রাকিব ব্যথায় পাগলের মতো লাফাচ্ছে, আর সামনে থাকা সেই বাচ্চাটি হাসছে। হঠাৎ সামনে থাকা বাচ্চাটি উধাও হয়ে গেল। আর রাকিব রাস্তার দিকে তাকিয়ে দেখে কয়েকজন অপরিচিত লোক হেঁটে যাচ্ছে। রাকিব দৌড়ে তাদের কাছে গেল আর বলল, আমায় বাঁচান, আমাকে বাঁচান। বলেই জ্ঞান হারিয়ে মাটিতে নেতিয়ে পড়ল রাকিব। রাকিবের যখন জ্ঞান ফিরে আসলো, রাকিব তাকিয়ে দেখল সে হাসপাতালে শুয়ে আছে, আর তার মা বাবা তার পাশে বসে আছে। রাকিব জ্ঞান ফিরা মাত্র তার পায়ের দিকে তাকাল, আর দেখতে পেল সে তার পায়ের বুড়ো আঙ্গুল হারিয়ে ফেলেছে। এই অবস্থা দেখে রাকিব অঝরে কাঁদতে শুরু করল। আর একটু পর রাকিব তার মাকে জিজ্ঞেস করল, তাকে হাসপাতালে নিয়ে এসেছে কে? জানেন হাসান ভাই? এরপর রাকিবের মা রাকিবকে যা বলল তা শুনে রাকিব মাথা ঘুরে পড়ে গেল। রাকিব তার মাকে জিজ্ঞেস করল, তাকে পরিত্যক্ত প্রাসাদ থেকে হাসপাতালে নিয়ে এসেছে কে? জানেন হাসান ভাই? এরপর রাকিবের মা রাকিবকে যা বলল তা শুনে রাকিব মাথা ঘুরে পড়ে গেল। রাকিবের মা কি বলেছিল নাহিদ ভাই? রাকিবের মা রাকিবকে যেভাবে বলেছিল, আমিও আপনাকে ঠিক সেভাবেই শোনাচ্ছি। তুই এসব কি বলছিস? কিসের পরিত্যক্ত প্রাসাদ? আমি তো রাতে তোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তোর জানালা দিয়ে তাকিয়ে দেখি তুই রুমের মধ্যে ঘোরাঘুরি করছি।
আর একা একা বিড় করে কি যেন বলছিস? হঠাৎই তুই অদ্ভুত আচরণ শুরু করলি। রুমের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলি, আর তোর শরীর থরথর করে কাঁপছিল। আমি তোকে কতবার ডাকলাম, তুই সাড়া দিলি না। আর এক পর্যায়ে তোর রুমে থাকা দা দিয়ে তুই নিজের পায়ে কোপ মারলি। আমি চিৎকার দিয়ে তোর বাবাকে ডেকে আনলাম। তোর বাবা দরজা ভাঙল, আর আমরা ভেতরে ঢুকতেই তুই দৌড়ে আমাদের কাছে এসে বললি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলেই জ্ঞান হারিয়ে ফেললি। তারপর আমরা তোকে হাসপাতালে নিয়ে এসেছি। রাকিব তার মায়ের কথা শুনে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমি কি বাড়িতেই ছিলাম? রাকিবের মা বলল, হ্যাঁ, তুই তো বাড়িতেই ছিলি। তাহলে ওই পরিত্যক্ত প্রাসাদ, ওই বাচ্চাটা? বলেই জ্ঞান হারিয়ে ফেলল রাকিব। নাহিদ ভাই, তার মানে রাকিব যা দেখেছিল সব স্বপ্ন ছিল? ডাক্তাররা রাকিবের মা বাবাকে সেরকমই বলেছিল। ডাক্তাররা রাকিবের মা বাবাকে বলছিল যে কোনো একটা কারণে রাকিব খুবই চিন্তিত, আর এই অতিরিক্ত চিন্তার কারণে রাকিব ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে, আর নিজের পায়ে নিজেই কোপ মেরেছে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই রাকিব সুস্থ হয়ে উঠবে। তবে রাকিব কি নিয়ে চিন্তিত সেটা আগে জানতে হবে। সত্যি কি অতিরিক্ত চিন্তার কারণে রাকিবের এই অবস্থা হয়েছিল? না, অতিরিক্ত চিন্তার কারণে রাকিবের এই অবস্থা হয়নি। তাহলে সেটা খুব শীঘ্রই জানতে পারবেন হাসান ভাই। রাকিব অসুস্থ হয়েছে শোনার পর 2 দিন পর আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে রাকিবকে দেখতে হাসপাতালে যাই। গিয়ে দেখি এই 2 দিনেই রাকিব অনেক শুকিয়ে গেছে। জ্বরে রাকিবের শরীর পুড়ে যাচ্ছে, বারবার শুধুই বমি করছে। শুধু বমি বললে ভুল হবে, রাকিব রক্ত বমি করছে। ডাক্তাররাও রাকিবের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে, কারণ রাকিবের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বলছে রাকিব সুস্থ। জানেন হাসান ভাই, রাকিবের এই অবস্থা দেখে আমিও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ একটা মানুষ কখনো 2 দিনে এতটা শুকিয়ে যায় না। আর কারো জ্বর আসলে সে এইভাবে রক্তবমি করে না। আমরা জানি জ্বর মানুষের জন্য খুবই সাধারণ একটা রোগ, অথচ এই সামান্য একটা রোগে রাকিবের যে অবস্থা হয়েছিল তাতে মনে হচ্ছিল রাকিব বেশি দিন বাঁচবে না। আন্টি আর আঙ্কেল রাকিবের এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারছেন না, কারণ রাকিব তাদের একমাত্র ছেলে। যদি রাকিবের কিছু হয়ে যায় তাহলে তাদের এত জায়গা জমি টাকা পয়সা দিয়ে কি হবে? ডাক্তাররা রাকিবের মা বাবাকে বলল রাকিব কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত আর ভীত। তাই আগে জানতে হবে রাকিব কি নিয়ে চিন্তিত বা ভয় পাচ্ছে। যদি এই জিনিসটা জানা যায় তাহলে রাকিবকে তাড়াতাড়ি সুস্থ করা যাবে। আন্টি অনেক জানার চেষ্টা করেছে, তবুও রাকিব আন্টিকে কিছুই বলেন। মূলত তখন রাকিবের জীবন সংকট দেখা দিলেও রাকিব তার মানসম্মান নিয়ে আরো বেশি ভয় পাচ্ছিল, কারণ এলাকার সবাই জানে রাকিব খুবই ভদ্র আর ভালো ছেলে। কিন্তু রাকিব যে প্লেবয় সেটা শুধু আমরা কয়েকজন বন্ধুবান্ধব জানতাম। তবে রাকিব খুন করেছে সেটা আমরাও জানতাম না। আর রাকিব যে একজন খুনি সেই খবর এলাকায় ছড়িয়ে গেলে রাকিব এমনিতেই লজ্জায় মরে যাবে। তাই রাকিব কাউকেই কিছু বলছে না। শেষ পর্যন্ত আন্টি আমাকে রাকিবের কাছে একা কথা বলতে পাঠালো। আমি রাকিবের কাছে গিয়ে দেখি রাকিব শুধুই কাঁপছে। রাকিবের চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রাকিবকে দেখে যে কেউ বলে দিতে পারবে রাকিব খুবই ভীত। আমি রাকিবকে কি জিজ্ঞেস করব বুঝতে পারছি না, কারণ রাকিবের এই রকম বাজে অবস্থা দেখে আমি নিজেই ভয় পাচ্ছি। যে ছেলেটাকে দেখে সব মেয়েরা ক্রাশ খেত, এখন সেই ছেলেটিকে দেখে আমার বমি আসছে। রাকিবের চোখগুলো ভিতরে ঢুকে গেছে।
মুখটা শুকিয়ে ৮০ বছরের বৃদ্ধাদের মতো হয়ে গেছে। আর ঘন ঘন রক্ত বমি করার কারণে রাকিবের জামাটা রক্তে লাল হয়ে গেছে। তবুও রাকিবকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? রাকিব বলল, কে আপনি? বিশ্বাস করেন হাসান ভাই, আমি রাকিবের কথা শুনে চমকে উঠেছিলাম। কারণ রাকিব হচ্ছে আমার সেই বন্ধু যাকে আমি যদি গলা ভাঙ্গা অবস্থায়ও ফোনে শুধু যে হ্যালো ই বল, তবুও রাকিব আমায় চিনতে পারে। আর সেদিন আমি রাকিবের সামনে বসেছিলাম, অথচ রাকিব আমায় চিনতে পারেন। কি বলবো আমি? আমার শুধুই কান্না পাচ্ছিল। তবুও নিজেকে সংযত রেখে রাকিবকে পরিচয় দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? তুই ভয় পাচ্ছিস কেন? আমি ভেবেছিলাম রাকিব আমায় সবটা খুলে বলবে, কিন্তু রাকিবের সাথে ঘটে যাওয়া এইসব ঘটনার কিছুই আমায় বলেন। শুধু বলেছে সে স্বপ্ন দেখেছে নয়ানগর গ্রামের শেষের ওই পরিত্যক্ত প্রাসাদের একটা বাচ্চা তাকে মারতে চায়, আর সেজন্যই রাকিব এত ভয় পাচ্ছে। কিন্তু তখন আমার কেন জানি মনে হচ্ছিল এখানে অন্য কোনো রহস্য আছে। কারণ তখনও আমি জানতাম না রাকিব নীলাকে খুন করেছে। আমি ওখান থেকে বেরিয়ে এসে ডাক্তারদের কাছে সব খুলে বললাম, যা যা রাকিব আমায় বলেছিল। তারপর আমি হাসপাতাল থেকে চলে আসি, আর ডাক্তাররা রাকিবের চিকিৎসা শুরু করে। 1 সপ্তাহ পর রাকিব মোটামুটি সুস্থ হয়। ডাক্তাররা রাকিবকে ছেড়ে দেয়। রাকিব বাড়িতে চলে আসে। আর রাকিব ভেবে নেয় হয়তো সেদিন যা দেখেছিল তার পুরোটাই স্বপ্ন ছিল, আর ভুলবশত ঘুমের ঘোরে নিজের পায়ে নিজেই কোপ মেরেছে। সেদিন রাকিব সব চিন্তা বাদ দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে রাকিবের কানে ভেসে আসে সেই পরিচিত ডাক, বাবা, বাবা ও বাবা। রাকিব ঘুম থেকে চমকে উঠে। ভয়ে রাকিবের হৃদস্পন্দন প্রায় থেমে যায়। রাকিব ভাবতে থাকে সেদিন তো সে স্বপ্ন দেখেছিল, তাহলে আজকে কে ডাকছে? এসব ভাবতে ভাবতেই রাকিব তাকিয়ে দেখে সে পড়ে আছে সেই পরিত্যক্ত প্রাসাদে। আর সামনের দিকে চোখ পড়তেই দেখতে পায় একটা ছায়া তার দিকে হেঁটে আসছে। এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরে কোনো পর্বে। বিদায়।